বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি আমরা প্রস্তুত করেছি সবচেয়ে গভীরভাবে, সবচেয়ে বিস্তারিতভাবে। নবম জাতীয় পে স্কেল নিয়ে এতদিন যত প্রশ্ন আপনাদের মনে জমেছে, আজ চেষ্টা করব তার প্রতিটির উত্তর একে একে দেওয়ার। ইতিহাস থেকে শুরু করে বর্তমান পরিস্থিতি, গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ হিসাব, আর্থিক প্রভাব, বাস্তবায়নের কারিগরি দিক, বিশেষজ্ঞদের মতামত এবং ভবিষ্যতে কি হতে পারে সবকিছু নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। তাই অনুরোধ থাকবে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। চলুন শুরু করা যাক। অংশ 1, ইতিহাসের আলোকে বর্তমান প্রেক্ষাপট। বাংলাদেশের সরকারি বেতন কাঠামোর ইতিহাস ঘাটলে দেখা যায়, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত একাধিকবার বেতন কমিশন গঠিত হয়েছে। 1973 সালে স্বাধীন বাংলাদেশের প্রথম বেতন কমিশন গঠিত হয়েছিল, যেখানে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ছিল 1:15.4, অর্থাৎ সর্বোচ্চ বেতনভোগী একজন কর্মকর্তা সর্বনিম্ন বেতনভোগীর চেয়ে প্রায় 15.5 গুণ বেশি বেতন পেতেন। এরপর সময়ের সঙ্গে সঙ্গে একাধিক বেতন কমিশন গঠিত হয়েছে এবং প্রতিবারই চেষ্টা করা হয়েছে এই বৈষম্য কিছুটা হলেও কমিয়ে আনার। 2015 সালে অষ্টম জাতীয় পে স্কেল ঘোষিত হওয়ার সময় এই অনুপাত ছিল 1:9.4। সেই সময় এটিকে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু এরপর দীর্ঘ 11 বছর কোনো নতুন পে স্কেল না আসায় বাস্তবতা বদলে যেতে থাকে। এই সময়ের মধ্যে দেশের সামগ্রিক মূল্যস্ফীতি পরিস্থিতি, জ্বালানি তেলের দাম, খাদ্যপণ্যের দাম এবং বাসা ভাড়া সবকিছুই কয়েক দফা বৃদ্ধি পেয়েছে। ফলে সরকারি চাকরিজীবীদের প্রকৃত ক্রয় ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে এই সমস্যা সবচেয়ে তীব্র আকার ধারণ করে। এই পটভূমিতেই ধীরে ধীরে নবম পে স্কেলের দাবি জোরালো হতে থাকে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন একাধিকবার স্মারকলিপি প্রদান, মানববন্ধন এবং কর্মসূচির মাধ্যমে তাদের দাবি তুলে ধরে। অংশ 2, কমিশন গঠন থেকে বাস্তবায়নের ঘোষণা পর্যন্ত নবম জাতীয় বেতন কমিশন গঠিত হয় সাবেক একজন অর্থ সচিবের নেতৃত্বে। দীর্ঘ পর্যালোচনা, বিভিন্ন গ্রেডের কর্মচারীদের সঙ্গে মতবিনিময় এবং তুলনামূলক আন্তর্জাতিক মানদণ্ড বিশ্লেষণের পর জানুয়ারি মাসের শেষ ভাগে কমিশন তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদন জমা পড়ার পর সরকার একটি রিভিউ কমিটি গঠন করে, যাদের কাজ ছিল কমিশনের সুপারিশগুলো বাস্তবতার নিরিখে যাচাই করা এবং প্রয়োজনীয় সমন্বয়ের সুপারিশ করা। এপ্রিল মাসে সরকার আরও এক ধাপ এগিয়ে জাতীয় বেতন কমিশন, জুডিশিয়াল সার্ভিস পে কমিশন এবং সশস্ত্র বাহিনী বেতন কমিশন সংক্রান্ত সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করে। লক্ষণীয় বিষয় হল, এই তিনটি খাত, বেসামরিক প্রশাসন, বিচার বিভাগ এবং সশস্ত্র বাহিনী আলাদা আলাদাভাবে বিশ্লেষণ করা হয়, কারণ প্রতিটি খাতের বেতন কাঠামো ও চাহিদা ভিন্ন। জুন মাসে এসে প্রক্রিয়াটি দ্রুত গতি পায়। মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তিনটি খাতের বেতন কাঠামো একসঙ্গে পর্যালোচনা করা হয়। এরপর মাসের শেষ দিকে সচিব কমিটির বৈঠকে কারিগরি ও আইনি দিকগুলো চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হয়। আর সবশেষে 11 জুন জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসে যে 1 জুলাই থেকে ধাপে ধাপে নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। অংশ 3, কার্যকর হওয়া বনাম হাতে পাওয়া। পার্থক্যটা বুঝে নিন প্রিয় দর্শক। এই জায়গাটায় অনেকেই বিভ্রান্ত হন, তাই একটু বিস্তারিত ব্যাখ্যা করা দরকার। কার্যকর শব্দটির অর্থ হল আইনি ও প্রশাসনিকভাবে নতুন কাঠামো 1 জুলাই থেকে বলবৎ ধরা হবে। কিন্তু এর মানে এই নয় যে জুলাই মাসের বেতনেই আপনি নতুন হারে টাকা পেয়ে যাবেন, কারণ একজন কর্মচারীর বেতন নতুন হারে নির্ধারণ করতে হলে আগে প্রয়োজন 1. আনুষ্ঠানিক গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ। 2. প্রতিটি কর্মচারীর পে ফিক্সেশন অর্থাৎ ব্যক্তিগত বেতন নির্ধারণের হিসাব সম্পন্ন করা। 3. সরকারি হিসাব ব্যবস্থাপনা সফটওয়্যার আইবাস++-এ সেই তথ্য আপডেট করা। এই তিনটি ধাপ সম্পন্ন হওয়ার পরেই প্রকৃত অর্থে নতুন হারে বেতন ব্যাংক হিসাবে জমা হওয়া শুরু হবে। আর যেহেতু এই প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগবে, তাই মাঝের এই সময়টুকুর বকেয়া টাকা অ্যারিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। অর্থাৎ আর্থিকভাবে আপনার কোনো ক্ষতি হচ্ছে না, শুধু সময়ের হিসেবে কিছুটা অপেক্ষা করতে হচ্ছে। অংশ 4, গেজেট বিলম্বের প্রকৃত কারণ।
কারিগরি জটিলতার গভীরে গেজেট প্রকাশে বিলম্বের পেছনে যে কারণগুলো উঠে আসছে তার মধ্যে সবচেয়ে বড় হল আইবাস প্লাস প্লাস সিস্টেমের প্রযুক্তিগত জটিলতা। এই সিস্টেমের মাধ্যমেই সারা দেশের সরকারি কর্মচারীদের বেতন ভাতা প্রক্রিয়াকরণ করা হয়। নতুন বেতন কাঠামো এই সিস্টেমে সংযোজন করতে হলে ব্যাপক আকারে কোডিং, টেস্টিং এবং যাচাই বাছাই প্রয়োজন হয়, যাতে কোনো কর্মচারীর বেতন হিসাবে ভুল না হয়। দ্বিতীয় কারণ হল আইনি ভেটিং। পুরনো বিধিমালা সংশোধন করে নতুন কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করতে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে হয়, যা সময় সাপেক্ষ একটি কাজ। তৃতীয় কারণ হল গ্রেড বৈষম্য দূরীকরণ সংক্রান্ত জটিলতা। বিশেষ করে 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের ক্ষেত্রে বেতন কাঠামোর মধ্যে ঐতিহাসিকভাবে যে বৈষম্য তৈরি হয়েছিল তা দূর করতে বাড়তি সময় ও পর্যালোচনা প্রয়োজন হচ্ছে। চতুর্থ কারণ হল আর্থিক সংস্থান নিশ্চিত করা। যেহেতু পুরো প্রক্রিয়ায় সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে, তাই এই বিশাল অঙ্কের অর্থ কোন কোন খাত থেকে সংস্থান করা হবে তা নিয়েও অর্থ মন্ত্রণালয়ে গভীর পর্যালোচনা চলছে। অংশ 5, 3 ধাপ থেকে 2 ধাপে কেন এই পরিবর্তন? এটি সম্ভবত সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। শুরুতে সরকার পরিকল্পনা করেছিল 3 ধাপে বেতন বৃদ্ধি বাস্তবায়ন করার, অর্থাৎ একবারে পুরো বৃদ্ধি না দিয়ে কয়েক দফায় ক্রমান্বয়ে বাড়ানো, যাতে সরকারের আর্থিক চাপ কিছুটা কম পড়ে। কিন্তু বাস্তবায়নের কারিগরি দিক পর্যালোচনা করতে গিয়ে দেখা যায় 3 ধাপে বাস্তবায়ন করলে প্রতিটি ধাপে আলাদা আলাদাভাবে প্রতিটি কর্মচারীর পে ফিক্সেশন করতে হবে। এতে দুটো বড় সমস্যা তৈরি হতে পারে। প্রথমত, প্রশাসনিক জটিলতা বহুগুণ বেড়ে যাবে, কারণ প্রতিটি ধাপে নতুন করে হিসাব নিকাশ, সফটওয়্যার আপডেট এবং যাচাই বাছাই করতে হবে। দ্বিতীয়ত, যারা মাঝপথে অবসরে যাবেন তাদের পেনশন ও গ্র্যাচুইটি কোন ধাপের হারে নির্ধারিত হবে তা নিয়ে জটিলতা তৈরি হতে পারে এবং এতে ভুলের ঝুঁকিও বাড়ে। এই সমস্যাগুলো এড়াতে বিভিন্ন কর্মচারী কল্যাণ সংগঠনের পক্ষ থেকে প্রস্তাব আসে যে প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকর করে দেওয়া হোক, যাতে একবারেই পে ফিক্সেশন সম্পন্ন হয়ে যায় এবং পরবর্তীতে শুধু ভাতা ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে কাজ করা যায়। সরকার এই যুক্তির সঙ্গে একমত হয়ে 2 ধাপের মডেলের দিকে এগোচ্ছে বলে জানা যাচ্ছে, যেখানে প্রথম ধাপে অর্থাৎ 1 জুলাই থেকেই শতভাগ মূল বেতন কার্যকর হবে। অংশ 6, গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন হিসাব, বিস্তারিত বিশ্লেষণ। প্রিয় দর্শক, এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। নবম জাতীয় বেতন কমিশন সর্বনিম্ন মূল বেতন 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ করেছে। কমিশন সরকারি চাকরির 20টি গ্রেড আগের মতোই বহাল রাখার সুপারিশ করেছে। উচ্চ গ্রেডের হিসাব। গ্রেড 1A বর্তমান মূল বেতন 78,000 টাকা, নতুন কাঠামোতে হবে 1,60,000 টাকা, অর্থাৎ প্রায় 105% বৃদ্ধি। গ্রেড 2A বর্তমান 66,000 টাকা থেকে বেড়ে হবে 1,32,000 টাকা, প্রায় 100% বৃদ্ধি। গ্রেড 3A বর্তমান 56,500 টাকা থেকে বেড়ে হবে 1,13,000 টাকা, প্রায় 100% বৃদ্ধি। মধ্যম গ্রেডের হিসাব। গ্রেড 7A বর্তমান মূল বেতন 29,000 থেকে 63,410 টাকা পর্যন্ত, নতুন কাঠামোতে এটি বেড়ে হবে 43,500 থেকে 95,115 টাকা পর্যন্ত। গ্রেড 8A বর্তমান 23,000 থেকে 55,470 টাকা পর্যন্ত, নতুনে হবে 34,500 থেকে 83,205 টাকা পর্যন্ত। গ্রেড 9 বর্তমান 22,000 থেকে 53,060 টাকা পর্যন্ত, নতুনে হবে 33,000 থেকে 79,590 টাকা পর্যন্ত। গ্রেড 10 বর্তমান 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত, নতুনে বেড়ে হবে 24,000 থেকে 57,960 টাকা পর্যন্ত। নিম্ন গ্রেডের হিসাব। সবচেয়ে বেশি সুবিধাভোগী। গ্রেড 11-এ বর্তমান মূল বেতন 12,500 টাকা থেকে 30,230 টাকা পর্যন্ত, শতভাগ বৃদ্ধি পেলে এটি দাঁড়াবে 25,000 থেকে 60,460 টাকা পর্যন্ত। গ্রেড 12-এ বর্তমান 11,300 টাকা থেকে 27,300 টাকা পর্যন্ত, নতুনে হবে 22,600 টাকা থেকে 54,600 টাকা পর্যন্ত। গ্রেড 13 থেকে 20 পর্যন্ত, এই গ্রেডগুলোতেও একই অনুপাতে অর্থাৎ প্রায় শতভাগ থেকে 145% পর্যন্ত বৃদ্ধির সুপারিশ রয়েছে।
সর্বনিম্ন গ্রেড অর্থাৎ গ্রেড 20-তে থাকা কর্মচারীরা, যাদের মধ্যে রয়েছেন অফিস সহায়ক, নিরাপত্তা কর্মী, পরিচ্ছন্নতা কর্মীর মতো পদের কর্মীরা, তারাই আনুপাতিক হিসেবে সবচেয়ে বেশি সুবিধা পাবেন। অংশ 7, কেন নিম্ন গ্রেডের বৃদ্ধি এত বেশি? প্রিয় দর্শক, এটি স্বাভাবিক প্রশ্ন আসতে পারে, কেন উচ্চ গ্রেডের চেয়ে নিম্ন গ্রেডে শতাংশের হিসেবে বেশি বৃদ্ধি দেখানো হচ্ছে? এর ব্যাখ্যা লুকিয়ে আছে বৈষম্য কমানোর নীতিতে। যেহেতু সরকারের লক্ষ্য হল সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত কমিয়ে আনা, তাই সর্বনিম্ন বেতনকে অপেক্ষাকৃত বেশি হারে বাড়াতে হয়েছে, যাতে তা সর্বোচ্চ বেতনের কাছাকাছি অনুপাতে আসে। এই কারণেই 11 থেকে 20 নম্বর গ্রেডের কর্মচারীদের মূল বেতন 100 থেকে 145% পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, যা এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে বড় বৃদ্ধির হার। ফলাফল হিসেবে বর্তমান কাঠামোর 1:9.4 অনুপাত কমে নতুন কাঠামোতে দাঁড়াচ্ছে 1:8-এ, যা 1973 সালের প্রথম বেতন কমিশনের 1:15.4 অনুপাতের তুলনায় দেশের ইতিহাসে সর্বনিম্ন। অংশ 8, ভাতা ও বাড়তি সুযোগ সুবিধা। শুধু মূল বেতন নয়, নতুন পে স্কেলে বিভিন্ন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধাও উল্লেখযোগ্য হারে বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা এবং যাতায়াত ভাতা যৌক্তিক হারে বাড়ানোর সুপারিশ রয়েছে। বৈশাখী ভাতা 20% থেকে বাড়িয়ে 50%-এ উন্নীত করার প্রস্তাব করা হয়েছে, যা বাংলা নববর্ষে সরকারি কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর। নিম্ন আয়ের পেনশনভোগীদের জন্য 20,000 টাকার নিচে পেনশন প্রায় দ্বিগুণ করার সুপারিশও রয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য গুরুত্বপূর্ণ। পাশাপাশি স্বাস্থ্য বীমা চালুর বিষয়ে এবং কর্মচারী কল্যাণ বোর্ড পুনর্গঠনের বিষয়েও আলোচনা চলছে, যা দীর্ঘমেয়াদে কর্মচারীদের সামাজিক নিরাপত্তা বাড়াতে সহায়ক হবে বলে মনে করা হচ্ছে। একটি বাস্তব হিসাব দিয়ে বিষয়টি পরিষ্কার করি। সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াবে 41,908 টাকা। বর্তমানে সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর হাতে মোট বেতন এই অঙ্কের অর্ধেকেরও কম আসত, অর্থাৎ প্রকৃত অর্থে এই কর্মচারীদের মাসিক আয় দ্বিগুণেরও বেশি বেড়ে যাচ্ছে। অংশ 9, আর্থিক প্রভাব ও অর্থনৈতিক ঝুঁকি বিশ্লেষণ। অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী নতুন পে স্কেলের প্রস্তাব পুরোপুরি কার্যকর করতে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে। এটি দেশের মোট বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ। এই বিশাল ব্যয়ের চাপ সামাল দিতেই সরকার কৌশলগতভাবে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। চলতি 2026 থেকে 27 অর্থবছরের বাজেটে এই খাতে প্রায় 30 থেকে 35,000 কোটি টাকা আলাদাভাবে বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। অর্থনীতিবিদরা এই সিদ্ধান্তকে দুইভাবে দেখছেন। একদিকে তারা মনে করছেন, দীর্ঘ 11 বছর পর সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির এই সিদ্ধান্ত সময়োপযোগী এবং ন্যায্য, কারণ প্রকৃত আয় দীর্ঘদিন স্থবির ছিল। অন্যদিকে তাদের আশঙ্কা, এত বিপুল পরিমাণ অর্থ একসঙ্গে বাজারে প্রবেশ করলে চাহিদা বৃদ্ধির কারণে মূল্যস্ফীতির অতিরিক্ত চাপ তৈরি হতে পারে। এই ঝুঁকি মোকাবিলায় বিশেষজ্ঞরা পরামর্শ দিচ্ছেন, সরকারকে একই সঙ্গে দুটো কাজ করতে হবে। একদিকে বেতন বৃদ্ধি বাস্তবায়ন, অন্যদিকে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যবস্থা মজবুত রাখা এবং বাজার তদারকি জোরদার করা, যাতে বাড়তি টাকার কারণে দ্রব্যমূল্য অস্বাভাবিক হারে না বাড়ে। সংক্ষিপ্ত সারাংশ প্রিয় দর্শক, এখন আজকের সুবিস্তৃত আলোচনার মূল পয়েন্টগুলো একবার সংক্ষেপে মনে করিয়ে দিই। 1. নবম জাতীয় পে স্কেল 1 জুলাই থেকেই কার্যকর হিসেবে গণ্য হচ্ছে, যদিও গেজেট প্রকাশ বাকি। 2. গেজেট জুলাই মাসের মাঝামাঝি বা শেষ দিকে প্রকাশিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। 3 ধাপের পরিবর্তে 2 ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথম ধাপেই শতভাগ মূল বেতন কার্যকরের সুপারিশ রয়েছে। 4. সর্বনিম্ন মূল বেতন 20,000 টাকা এবং সর্বোচ্চ মূল বেতন 1,60,000 টাকা নির্ধারণের সুপারিশ রয়েছে। 5. 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি হারে সুবিধা পাবেন, যেখানে বৃদ্ধির হার 100 থেকে 145% পর্যন্ত হতে পারে। 6. বেতন বৈষম্যের অনুপাত 1:9.4 থেকে কমে 1:8-এ নামছে, যা দেশের ইতিহাসে সর্বনিম্ন। 7. বৈশাখী ভাতাসহ অন্যান্য ভাতা এবং নিম্ন আয়ের পেনশনভোগীদের পেনশনও উল্লেখযোগ্য হারে বাড়ছে। 8. বাস্তবায়নে সরকারের অতিরিক্ত প্রায় 1,06,000 কোটি টাকা প্রয়োজন হবে, যা ধাপে ধাপে সংস্থান করা হবে।
নয়, গ্যাজেট প্রকাশের পর ১ জুলাই থেকে হিসেব করে সম্পূর্ণ বকেয়া অ্যারিয়ার হিসেবে একসঙ্গে পরিশোধ করা হবে। প্রিয় দর্শক, আমরা প্রতিটি আপডেট আপনাদের কাছে সবার আগে সবচেয়ে বিস্তারিতভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। গ্যাজেট প্রকাশ হওয়া মাত্রই বিস্তারিত গ্রেড ভিত্তিক পূর্ণাঙ্গ বেতন তালিকা এবং প্রতিটি ভাতার সঠিক পরিমাণ নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশন বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে নতুন কোনো আপডেট এলে সঙ্গে সঙ্গে জানতে পারেন। আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনি কোন গ্রেডে আছেন এবং নতুন পে স্কেলে আপনার বেতন কেমন বাড়বে বলে আশা করছেন তা কমেন্ট বক্সে জানান। আপনার মতামত অন্য দর্শকদেরও সাহায্য করবে। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।